মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার থেকে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। খাগড়াছড়ির 2 উপজেলায় 144 ধারা বহাল, অবরোধ শিথিলে 2 মহাসড়কে চলছে যান। উত্তাপ সৃষ্টিতে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিস্টদের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুলনায় কিলোমিটারে 2 কোটি টাকা খরচ করে তৈরি সড়ক 3 মাসেই চলাচলের অনুপযোগী, ভোগান্তিতে ক্ষুব্ধ এলাকাবাসী। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কিশোরী ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি ও 144 ধারা তুলে নেওয়া সহ নতুন 8 দফা দাবিতে খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় চলছে যুগ্ম ছাত্র জনতা ফ্রন্টের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি। তবে অবরোধ শিথিল করায় ঢাকা খাগড়াছড়ি এবং চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সদর ও গুইমারা উপজেলায় 144 ধারা বহাল রয়েছে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো চলছে যুগ্ম ছাত্র জনতা ফ্রন্টের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি। নতুন করে কোনো সহিংসতা না হলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে পুরো জেলায়। এদিকে আটকে থাকা পর্যটক ও সহিংসতায় নিহতদের সৎকার কাজের সুবিধার্থে দুপুর 12টা থেকে ঢাকা খাগড়াছড়ি এবং চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে সড়ক অবরোধ কর্মসূচি শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। এতে সেনাবাহিনীর প্রহরায় প্রায় 5 শতাধিক পর্যটক ও সাধারণ মানুষ খাগড়াছড়ি ছেড়ে যায়। আজকে সেনাবাহিনী এবং এখানে প্রশাসনের সহযোগিতায় স্কট দিয়ে আমাদের ঢাকার পথে ঢাকা থেকে আসছিলাম ইগল গাড়ি নিয়ে। এখানে 2 রাত 2 দিন অবরোধের কারণে পড়েছিলাম। আর্মির প্রটোকলে এখন আমরা ঢাকা যাওয়ার চিন্তা ভাবনা আছে। সেনাবাহিনীর মাধ্যমে আমরা খাগড়াছড়ি থেকে ঢাকা যেতেছি। মনে করেন যে স্কট দিয়ে গাড়িগুলো ঢাকা যাবে, এই রামগড়তলাকে নিয়ে যাবে। আমরা অনেক খুশি আছি এই গাড়িগুলো স্কট দিয়ে চালানোর কারণে। 8 দফা দাবিতে যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলাকেও। প্রথম দিনে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও রাঙ্গামাটি খাগড়াছড়ি ও রাঙ্গামাটি বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বান্দরবানে অবরোধে তেমন কোনো প্রভাব পড়েনি, স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 3 পার্বত্য জেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে খাগড়াছড়ি থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী কানুন আচার্য। আজ দুপুর 12টা থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম এবং খাগড়াছড়ি ঢাকা মহাসড়কে অবরোধ শিথিল করায় খাগড়াছড়ি থেকে পর্যটক এবং সাধারণ পেশাজীবী মানুষ খাগড়াছড়ি ছেড়ে যাওয়ার জন্য তৎপর হয়েছেন। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রায় শতাধিক গাড়ি এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তারা কিছুক্ষণ পরেই সেনাবাহিনীর পহরায় খাগড়াছড়ি সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। তারা সেখান থেকে যে যার উদ্দেশ্যে ঢাকা কিংবা চট্টগ্রাম রওনা হবে। তবে কখন যে আবার অবরোধ দেয় এটা একটা জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত খাগড়াছড়ি সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় 144 ধারা জারি রয়েছে। এছাড়াও জেলা সদরের বিভিন্ন জায়গায় আর্মির চেকপোস্ট রয়েছে, সেখানে চলতেছে তল্লাশি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রতিবেশী একটি দেশ এবং ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি আরো বলেন, দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে না হয় সেজন্যই এই অপচেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই আমাদের পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। এবারে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে।
নির্মাণ কাজ শেষের 1 মাসের মধ্যেই সড়কের কার্পেটিং ওঠা শুরু হয়েছে, আর পরের 2 মাসে অসংখ্য খানা খন্দ সৃষ্টি হয়ে প্রায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে খুলনার মোস্তর মোড় কুইয়াবাজার সড়কটি। কোটি কোটি টাকা খরচের এমন সংস্কারে জনভোগান্তি না কমায় ক্ষুব্ধ এলাকাবাসী। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। পরিস্থিতি দেখে যে কেউ এটিকে কাঁচা সড়ক ভাবতে পারেন, কিন্তু এটি আসলে ইট, পাথর আর পিচের তৈরি বহুল ব্যবহৃত পাকা সড়ক, যার নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র 3 মাস আগে। 2024-25 অর্থ বছরে 3 ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় সংস্কার করেছে সড়কটি। প্রতিদিন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংযোগকারী এই সড়কটি ব্যবহার করে লাখো মানুষ আর হাজারো যানবাহন। সড়কের বেহাল দশায় ভোগান্তি তাদের নিত্যসঙ্গী। মাস 3 আগে নতুন পিচ দিছিল, দেওয়ার পরে আপনার দেশে 1 মাস থেকে 1.5 মাসও মনে হয় ভালো যায় নাই। তারপরে আগামাতা পুরো আপনার এরকম গর্ত হয়ে গেছে। আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে গাড়ি চালাইতে রাস্তায়, আর এখন তো শুকনোর সময় ধুলোর জন্য আমার মনে যাত্রী পারি না। গাড়ি পাল্টি খেয়ে পড়ে যায়, ভ্যান পড়ে যায়, ইজি বাইক পড়ে যায়। গয়রা, খুলনা, দৌলতপুর, যত লোক সব তো এই রোডেই চলাচল করে। 5.8 কিলোমিটারের এই সড়কটি সংস্কারে ব্যয় হয়েছে 11 কোটি 18 লাখ টাকা, অর্থাৎ প্রতি কিলোমিটারে 2 কোটি টাকার মতো। এত খরচের এই সড়কের দশা এমন কেন, এ প্রশ্নের জবাব দিতে নারাজ ঠিকাদার কিংবা স্থানীয় কর্তৃপক্ষ। আমরা যখন করতেছে তখন বলতেছে 1 সপ্তাহ যাবে না, কি দিচ্ছেন? তো বললো এ তো যাবে, সমস্যা হবে না, আমরা আবার করব, কিন্তু তাদের তো আর পাই না, কাকে বলবো? আমি মনে করি যে রাস্তা যারা করে তার থেকে বেশি অপরাধী রাস্তা যারা করায়, কারণ তারা ওইখানে বসে রাস্তার একটা টাকা পয়সা কি দিয়ে কি করে, আর এরা এইভাবে কাজ করে যায়, তাদেরকে ধরা হয় না, তার মানে ওরাই জড়িত বেশি। এলজিইডির দাবি, ভারী যানবাহন ও ওভারলোডের কারণে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকল ভারী ওভারলোডের যানবাহন যা আমাদের এই রাস্তায় চলাচলের উপযুক্ত নয়, সেরকম যানবাহন চলাচলের ফলে আমাদের রাস্তাটি কিছু অংশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশটি আবার আমরা নতুন করে করা হবে। সড়ক মেরামতের অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। সকাল থেকে সারা দেশে 33,000-এর বেশি পূজা মণ্ডপেও অনুষ্ঠিত হয়েছে মহাসপ্তমীর আচার অনুষ্ঠান। মহাস্নানের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। চক্ষুদানের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় দেবী দুর্গার প্রাণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোতে সকাল থেকে শুরু হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। 16 উপাদানে সম্পন্ন হয় এ পূজা। চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দেয়। সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী সপ্তমী তিথি থেকেই জাগ্রত হন দেবী দুর্গা। 10 হাতে দমন করেন সব অমঙ্গল আর অশুভকে। বিগত বছরগুলোর তুলনায় এবছর আমি দেখতেছি খুবই শান্তিপূর্ণভাবে আমরা পূজা উদযাপন করতে পারতেছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন মিলেমিশে সুশৃঙ্খল সুন্দরভাবে ভোটটা হয় এবং সুশৃঙ্খলভাবে আমরা যাতে ভ্রাতৃত্ব প্রেম নিয়ে বসবাস করতে পারি। বরিশাল জেলায় 644টি পূজা মণ্ডপে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে মহাসপ্তমীর আচার অনুষ্ঠান পালন করেছেন পুরোহিতরা। উৎসবকে ঘিরে মণ্ডপগুলোকে সাজানো হয়েছে। আমরা মার কাছে চাই যে সবাই ভালো থাকুক। প্রার্থনা করছি যাতে বরিশাল শহরের সব পূজা মণ্ডপের পূজাগুলি সুন্দর এবং সুষ্ঠুভাবে উদযাপন করতে পারি। মা আমাদের সবাইকে যেন আশীর্বাদ করে, আমরা যেন প্রতি বছর এরকম মার দর্শন করতে পারি। আমাদের যে মাটির প্রতিমা রয়েছে সেখানে দেবীর প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদানের মাধ্যমে আমরা দেবীকে চিন্ময়ী রূপে আজকে আনুষ্ঠানিকভাবে পূজার সূচনা হলো। এদিকে যশোরে 706টি পূজা মণ্ডপে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠার পর পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর কাছে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম সমগ্র মানব জাতির যাতে মঙ্গল হয়। আমরা অত্যন্ত আনন্দিত এবং পর্যাপ্ত নিরাপত্তা আমাদের মন্দিরগুলোতে রয়েছে। শরীয়তপুরের 102টি পূজা মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা। নেত্রকোনারও 519টি পূজা মণ্ডপে দুর্গা ভক্তরা সকাল থেকে ভিড় করছেন দেবী দর্শনের জন্য। পৃথিবীর মঙ্গল কামনায় মায়ের চরণে আমরা আজকে পূজা অর্পণ করছি, যাতে আমরা পৃথিবীর সমস্ত জীব কল্যাণ হয়, মঙ্গল হয়,
সেই প্রার্থনাই করছি মায়ের কাছে। নবপত্রিকা প্রবেশ, মহাস্নান, চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার পর পটুয়াখালীতেও দেবীর গুণকীর্তনে মেতেছেন ভক্তরা। একইভাবে মহাসপ্তমী উদযাপন করা হয়েছে গাজীপুর, নোয়াখালী, দিনাজপুর, লক্ষ্মীপুর, বান্দরবান সহ সারা দেশে। আগামীকাল মহাঅষ্টমীতে হবে কুমারী পূজা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। এদিকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চট্টগ্রাম, কুমিল্লা, মোংলা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পূজাকে ঘিরে কেউ নাশকতার চেষ্টা করলে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে জানান তারা। সকালে চট্টগ্রামের আগ্রাবাদে একতা গোষ্ঠীর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান। এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। কুমিল্লার পাঁচঠুবি ইউনিয়নের সীমান্তবর্তী শিবের বাজার এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন কুমিল্লা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল করিম। এ সময় তিনি বিজিবির টহল দলকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করার নির্দেশনা দেন। এদিকে সকালে মোংলার বাজার এলাকায় বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখেন খুলনা নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল AKM জাকির হোসেন। এছাড়াও দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রী শ্রী শ্যামাকালী মন্দির পরিদর্শন করেছেন কোস্টগার্ডের পাগলা স্টেশন ইনচার্জ কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ রাফায়েল মনোয়ার উৎসব। বাংলাদেশ নৌবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একই সাথে আমরা বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। উপকূলীয় অঞ্চলে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করে আসছি আমরা। উপকূলীয় এলাকাসমূহের মধ্যে আমাদের কোস্টগার্ড ঢাকা জোনের 43টি মন্দির এবং পূজা মণ্ডপ, চট্টগ্রাম দ্যাট মিনস আমাদের পূর্ব জোনের 56টি, আমাদের মংলা যেমন পশ্চিম জোনের 45টি, আমাদের ভোলা এলাকা দ্যাট মিনস আমাদের কোস্টগার্ডের দক্ষিণ জোনে 80টি, সর্বমোট 224টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছি। দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রাম এবং যশোর থেকে দুর্গোৎসবের আয়োজন নিয়ে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। পূজা ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে চট্টগ্রামে। পূজা মণ্ডপগুলোতে ভক্তরা ভিড় করছেন, সকাল থেকে ভিড় করছেন। সারাদিন প্রচণ্ড রোদ ছিল, সেই রোদ উপেক্ষা করেও কিন্তু মানুষজন এসেছেন মণ্ডপে মণ্ডপে। এবং যারা কিছু পিছনে মণ্ডপ দেখা যাচ্ছে, মণ্ডপের পাশেই কিন্তু অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানগুলো কিন্তু উপভোগ করছেন যারা দর্শকরা এসেছেন, শ্রোতা দর্শকরা, ভক্তরা এসেছেন এবং নানা ভক্তিমূলক গানগুলো হচ্ছে আমরা দেখতে পেয়েছি। আমরা যদি বলি যে বিভিন্ন দল হয়ে সবাই নিজেদের পরিবেশন করছেন এবং এক একটা দল প্রায় 10 থেকে 15 মিনিট করে পরিবেশন করছেন, তারপরে আবার কিন্তু নতুন আরেকটি দল আসছেন। ঠিক এইভাবেই কিন্তু অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে পূজা মণ্ডপগুলোতে অনুষ্ঠান চলছে। এবং জানিয়ে রাখি যে পূজা মণ্ডপগুলো কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি। প্রশাসনের বিপুল সংখ্যক পুলিশ সদস্য এখানে উপস্থিত রয়েছেন এবং একই সাথে সেনা সদস্যদের আমরা কিছুক্ষণ পর টহল দেখেছি নিরাপত্তার জন্য। যশোর জেলার 706টি পূজা মণ্ডপে মহাসপ্তমী পূজা করেছেন পূজারীরা। এদিন মায়ের পাদপদ্মে অঞ্জলি প্রদান করে তারা দেশ মাতৃকা নিজেদের মঙ্গল কামনা করেছেন। একই সাথে তারা বলছেন সম্প্রীতির যে বন্ধন সেটি যেন অটুট থাকে এই যশোরে। আমরা পূজা উদযাপন পরিষদের নেতৃত্বের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা বিভিন্ন পূজা মণ্ডপে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এবং পূজা নির্বিঘ্নে নিরাপত্তা নিশ্চিত করতে তারা হিন্দু মুসলিম সমন্বয় কমিটি গঠন করেছে, যেটিকে বাহবা দিচ্ছে মুসলিম সম্প্রদায় সহ সকল সম্প্রদায়ের মানুষ। তারা মনে করছেন এটি আসলেই সার্বজনীন একটি পূজা। আমরা দেখেছি যে অনেক মণ্ডপে মুসলিম সম্প্রদায়ের যে মানুষদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে, তারা রীতিমতো হিন্দু ধর্মাবলম্বী লোকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। সবকিছু মিলে ধূপ ধুনো আর ঢাক বাদ্যের তালে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি স্পষ্ট হয়ে উঠেছে। একই সাথে মানুষ বিভিন্ন মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করছেন। সবকিছু মিলে পূজার আনুষ্ঠানিকতায় মুখর হয়ে উঠেছে টোটাল যশোর জেলা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ থেকে 9 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানান, শারদীয় দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা উপলক্ষে আজ থেকে আগামী 7 অক্টোবর পর্যন্ত টানা 9 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময় শুল্ক স্টেশনের কার্যক্রম এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী 8 অক্টোবর থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।
96 ঘন্টা পর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। দুপুরে বাস ধর্মঘট তুলে নেন মালিকপক্ষ। এতে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। যাত্রীদের অভিযোগ, মালিক এবং শ্রমিক দ্বন্দ্বে গত 4 দিন তাদের ভোগান্তি পোহাতে হয়েছে। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হয় সাধারণ যাত্রীদের। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, বেতন বাড়ানো নিয়ে শ্রমিকদের যে দাবি ছিল সেটি মালিকপক্ষ আগেই মেনে নিয়েছে, কিন্তু পরে শ্রমিকদের বিরুদ্ধে অযৌক্তিক কিছু অভিযোগ তুলে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেয় মালিকপক্ষ। কক্সবাজারের রামুর বৌদ্ধবিহার এবং বসতিতে সাম্প্রদায়িক হামলার 13 বছর আজ। এ উপলক্ষে সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন করা হয়। বিকেলে আলোচনা সভা শেষে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। আলোচনা সভায় এখনও হামলার বিচার না হওয়ায় ক্ষোভ জানান তারা। ঘটনার পুনঃতদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। 2012 সালের 29 এবং 30 সেপ্টেম্বর এক বৌদ্ধ যুবকের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে রাতের অন্ধকারে রামুর 12 বৌদ্ধবিহার, 30টি বসতঘর এবং উখিয়া টেকনাফের 7টি বৌদ্ধবিহার এবং 11টি বসতঘরে হামলা এবং অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। হামলা ও লুটপাট চালানো হয় আরও 6টি বৌদ্ধবিহার ও শতাধিক বাড়িঘরে। এই ধরনের ঘটনা যাতে আর কারো বেলায় না হয়, কেউ যাতে ঘটাতে সাহস না করে, একটা দৃষ্টান্ত স্থাপন করা। কারণ অপরাধ ঠেকাতে হলে, অপরাধ হলে এটা নিবারণ করতে হবে, নাইলে আশকারা পেলে আরেকটা হবে। সেই 29 সেপ্টেম্বরের ঘটনার অবশ্যই একটা সুন্দর একটা বিচার আমরা চাই। কোনো যিনি অপরাধ করেনি সেই নিরপরাধ মানুষ যাতে কোনো প্রকার যাতে কোনো হয়রানি না হয়, এটা আমরা সবসময় বলে থাকি। আমাদের বর্তমানে আমাদের যে সামাজিক সংকটগুলো এবং সেখান থেকে সমাধানের, সেখান থেকে উত্তরণের পথ নির্দেশক হিসেবে কিছু আলোচকবৃন্দ আমাদের সাথে আলোচনা করবেন এবং সন্ধ্যার দিকে আমাদের যে প্রোগ্রাম প্রদীপ প্রজ্বলন এবং হলো বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা। এরপরে আমাদের সর্বশেষ যে আয়োজন থাকবে সেটা হলো যে বুদ্ধের জীবনীর উপর চলচ্চিত্র প্রদর্শনী। নরসিংদী সদর উপজেলায় 2 গ্রুপের সংঘর্ষে সাদেক মিয়া নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। ভোরে উপজেলার আলোকবালিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, চরাঞ্চলের আলোকবালিতে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিবাদে 2টি হত্যাকাণ্ডের পর একটি পক্ষ এলাকা ছাড়া ছিল। সেই পক্ষটি আজ ভোরে নিজ এলাকায় যেতে চাইলে প্রতিরোধের মুখে পড়ে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা সাদেক মারা যায়। নিহত সাদেক মিয়া আলোকবালি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার স্বজনরা অভিযোগ করেন, গত 18 সেপ্টেম্বর ইদন মিয়া মারা যাওয়ার পর তারা এলাকা ছাড়া ছিল। দীর্ঘ প্রায় 10 দিন পর আজ নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষরা তাদের উপর গুলি চালায়। এতে করে সাদেক মিয়া মারা যায় এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরও 10 থেকে 12 জন। নারায়ণগঞ্জের 2500-এর বালিয়াপাড়া এলাকায় চাঁদাবাজির অভিযোগে সোহেল নামে এক ইউপি সদস্য গণপিটুনিতে নিহত হয়েছে। সে 2500-এর ব্রাহ্মণদী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড সদস্য। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোহেল এবং তার 3 সহযোগী নিয়ে বালিয়াপাড়া এলাকার শরীফের পরিবারকে জিম্মি করে চাঁদা দাবি করেন। এমন খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এ সময় সোহেলের সহযোগীরা পালিয়ে গেলেও সোহেলকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়না তদন্তের জন্য তার মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে 10টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গাইবান্ধায় একটি প্রকল্প কমিটি থেকে 6 জন ইউনিয়ন পরিষদ সদস্যকে বাদ দেওয়ার প্রতিবাদে পাবনাপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। দুপুরে পাবনাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মণ্ডল আধিপত্য বিস্তার করে অর্থ আত্মসাতের জন্য সরকারি প্রকল্পের কমিটি থেকে 6 মেম্বারকে বাদ দিয়েছে। নিয়ম বহির্ভূতভাবে সরকারি প্রকল্প থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। দ্রুত তাদের পুনর্বহালের দাবি জানান স্থানীয়রা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সেই সাথে পাবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মণ্ডলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে যশোরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একটি বৈজ্ঞানিক সেমিনার এবং র্যালি হয়েছে। সকাল 9:30টায় হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এই সেমিনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার মোহাম্মদ হুসাইন শাফাত। প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার AHM আহসান হাবিব। সেমিনারে করোনারি কেয়ার ইউনিটের কার্যক্রম, হৃদরোগ প্রতিরোধ ও আকস্মিক হৃদমৃত্যু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর আগে হার্ট দিবসের একটি র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে সেমিনারে মিলিত হয়। 3 অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে চাঁদপুরে শেষ হবে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। 2 বছর পর এই আয়োজন এখন থেকে নিয়মিত চান খেলোয়াড় ও ফুটবল সমর্থকরা। চাঁদপুর জেলা রিপোর্টার নুরুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশ জুড়ে ফুটবল খেলার আছে দারুণ গ্রহণযোগ্যতা, তবে তৃণমূলে নিয়মিত হয় না ফুটবলের আয়োজন। এই যেমন চাঁদপুরে 2 বছর পর আয়োজিত হলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। 8 উপজেলা নিয়ে হয়েছে এই আসর। নকআউট পদ্ধতিতে হয় টুর্নামেন্ট, এখন অপেক্ষা ফাইনালের, যেখানে 3রা অক্টোবর খেলবে ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা দল। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফরিদগঞ্জ 2-0 গোলে হারায় শাহরাস্তি উপজেলাকে। দ্বিতীয় সেমিতে চাঁদপুর সদরের খেলোয়াড়দের 1-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে মতলব উত্তর উপজেলা দল। আমরা চাই আরো ভালো লিগ হোক। চাঁদপুরের প্লেয়ার অনেক বড় ভালো ভালো প্লেয়ার আছে, আমরা ঢাকায় খেলতে চাই। নিয়মিত যদি চাঁদপুর স্টেডিয়ামে এরকম ফুটবল খেলা, ক্রিকেট খেলা বা ক্রীড়াভিত্তিক ইভেন্টগুলোর যদি খেলাধুলা হয়, তাহলে মাঠে প্রচুর পরিমাণ দর্শক আসবে। বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হোক এবং ছেলেপেলেদেরকে মাদক, বিভিন্ন কিশোর গ্যাং এই জায়গা থেকে উত্থাপন করে খেলার মাঠে ফিরিয়ে আনা হোক। মাঠে যেমন ফুটবল নিয়মিত চান ভক্তরা, তেমনি তাদের চাওয়া ভেন্যুরও উন্নয়ন এবং নতুন নতুন খেলার জায়গা। এলাকার ফুটবল প্রেমীরা বলছেন, খেলার সুযোগ বাড়লে কমবে সমাজের অপরাধ প্রবণতা। নজরুল ইসলাম, নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। খাগড়াছড়ি 2 উপজেলায় 144 ধারা বহাল, অবরোধ শিথিলে মহাসড়কে চলছে যান। উত্তাপ সৃষ্টিতে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিস্টদের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুলনায় কিলোমিটারে 2 কোটি টাকা খরচ করে তৈরি সড়ক 3 মাসে চলাচলের অনুপযোগী, ভোগান্তিতে ক্ষুব্ধ এলাকাবাসী। এবং মহাসপ্তমীতে ঢাকের তালে এবং শঙ্খধ্বনিতে চলছে পূজার আনুষ্ঠানিকতা। দেশ ও জাতির কল্যাণ আর সমৃদ্ধি চাইলেন পুণ্যার্থীরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।